প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি ও কৃষক কার্ড চালু সহ 9 অগ্রাধিকারে বিএনপির 51 দফা ইশতেহার। দায়িত্ব পেলে সংবিধানে আল্লাহ সর্বশক্তিমান যুক্ত করা হবে বললেন তারেক রহমান। মঞ্চে শীতল পাটি পেয়ে শুয়ে পড়লেন জামাত আমির। ভোট কারসাজি রুখে দেওয়ার আহ্বান, কেন্দ্র দখলের চেষ্টা হলে আরো একটি বিপ্লব, হুঁশিয়ারি নাহিদের। রাজধানীতে ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের আম্বার সহ আহত 20, শাহবাগ মোড় অবরোধ। ছুটির দিনে রাজধানীতে জমজমাট প্রচার প্রচারণা, নির্বাচনের জন্য বডি ক্যামেরা কেনায় ফের বেনজির নাফিসের প্রতিষ্ঠান, তথ্য দিতে নারাজ পুলিশ। রমজানের আগমনী বার্তায় রাজধানীর বাজারে এখনই লেবুর দামে আগুন, অন্যান্য নিত্যপণ্য আগের মতোই। পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত 31, আহত 1.5 শতাধিক। শোক ও ক্ষোভ জানালেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবং সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শিরোপা ঘরে তুলতে চায় লাল সবুজের দল। যাচ্ছি পুরো খবরে। সরকার গঠন করতে পারলে সংবিধানের মূল নীতিতে পরিবর্তন আনবে বিএনপি। ফিরিয়ে আনা হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। তারুণ্য আর জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে 51 দফা ইশতেহারে এসব কথা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো জানিয়েছেন, জনগণের রায়ে দায়িত্ব পেলে তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে। এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এটি তার প্রথম নির্বাচনী ইশতেহার। অতীতে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তিনি প্রতিটি নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান। ইশতেহারকে 5টি ভাগে বিভক্ত করেছে বিএনপি। এতে মোট 51টি দফাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী 5 বছরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রথমে আমরা যেটা বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়। ইশতেহারে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা রয়েছে। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও মিড ডে মিল চালু করা হবে। বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড় কৃষক আছে। সরকারের হিসাব মতে বিভিন্ন জমি ক্যাটাগরি অনুযায়ী এই কৃষকদেরকে ভাগ করে হয়ে থাকে। আমরা প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পর্যন্ত যাব। সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে পেপাল চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে। জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 10,000 কিলোমিটার নদী, খাল খনন ও পুনঃখনন, 5 বছরে 15 কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। বহু মানুষ তখন ঢাকা শহরে আর থাকবেন না, যেই ফ্যাসিলিটি ঢাকা শহরে আছে সেগুলো আমরা ওখানে দিতে পারবো এবং তার যেহেতু যাওয়া আসার জন্য ইজি হবে, তখন সেই মানুষগুলো তারা ওখানেই থাকবেন। শুধু যার কর্মস্থল ঢাকায় সেই শুধু আসবেন, এসে কাজ শেষ করে আবার চলে যাবেন। বিএনপি চেয়ারপারসন বলেন, ক্ষমতা নয় জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার, বৈষম্য নয় ন্যায্যতা, এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে। বড় সমস্যা আছে, জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আমাদের দেশের বিভিন্ন
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শনিবার দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যোগ দেবেন নির্বাচনী সমাবেশে। সফরসূচি অনুযায়ী প্রথমে ঠাকুরগাঁয়ে যাবেন তারেক রহমান। শনিবার বেলা 11:30টায় ঠাকুরগাঁও জেলা হাই স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর বেলা 1টার দিকে নীলফামারী জেলার পৌরসভার বড় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। পরে সেখান থেকে যাবেন দিনাজপুরে। আমাদের দল অঙ্গ সহযোগী সংগঠনের বাইরে সাধারণ মানুষের মধ্যে জনাব তারেক রহমানের প্রায় 19 বছর পরে এই এলাকায় যে ওনার আশা, এটা ওনাকে ব্যাপক আগ্রহ রয়েছে। আগামী 7 তারিখে সকাল 9টায় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির চেয়ারম্যান, ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তিনি আমাদের ঠাকুরগাঁও আসবেন। ভোট কারসাজি রুখে দেওয়ার আহ্বান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। তিনি বলেছেন, জুলাই নিয়ে মামলাবাজদের ছাড় দিয়ে কথা বলবে না তার দল। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। যারা দলকে সামাল দিতে পারেন না, তারা দেশ সামলাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন তাওহিদুল ইসলাম। শুক্রবার বরিশাল বিভাগে মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, পিরোজপুর সহ মোট 6টি জনসভা করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 11টায় বরিশালে মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু করেন তিনি। বলেন, যারা দলকে সামাল দিতে পারে না, তারা দেশ সামলাতে পারবে না, বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবে না জামায়াত ইসলামী। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও যদি অনুরূপ কোনো অপরাধ করেন, ইনশাআল্লাহ তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। বেলা 12টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় যোগ দেন তিনি। সেখানে বলেন, মামলাবাজদের ছাড় দিয়ে কথা বলবে না জামায়াত। বাণিজ্য এটাকে আমরা ঘৃণা করি, প্রশ্নই ওঠে না, কাউকে এই সুযোগ দেওয়া হবে না। বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হ্যারাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে। জুমার নামাজের পর ঝালকাঠি নির্বাচনী জনসভা মঞ্চে এক স্থানীয় সমর্থকের কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন জামায়াত আমির। সেখানে জনসভা ছাড়াও পিরোজপুর জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটি দলের লোকেরা মা বোনদের অপমান করে। বড় আফসোস, আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্নভাবে অপমান করে। এরপর নড়াইলের জনসভায় যোগ দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ পুরনো রাজনীতি চায় না। তাওহিদুল ইসলাম, নিউজ 24, নড়াইল। ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে 5 আগস্টের মতো আরেকটি বিপ্লব হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সকালে সাভারে শাপলাকলির প্রার্থী দিলশানা পারুরের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। কেউ যদি ভোট চুরি করার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। আগামী 12 ফেব্রুয়ারি এরকম কোনো চেষ্টা করা হলে আরেকটি 5ই আগস্টের বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। অভিজ্ঞতার কথা বলে নিজেদেরকে আর অপমানিত করবেন না। বাংলাদেশের মানুষ এখন নতুনদেরকে সুযোগ দিতে চায়। ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চ শাহবাগ অবরোধ করে রেখেছে। শুক্রবার দুপুর থেকেই পুলিশের সঙ্গে থেমে থেমে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্বার সহ অনেকে আহত হন। এ বিষয়ে তাৎক্ষণিক বিবৃতিতে পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি তারা। সন্ধ্যার পর আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বেশ খানিকটা সময় চলে এই সংঘর্ষ। থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। এর আগে বিকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শুক্রবার ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বিকেল 4:30টার দিকে সংঘর্ষের ঘটনার বিষয়ে জানানো হয়।
জুমার নামাজের পর শাহবাগে আন্দোলনকারীরা জমায়েত হয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন। পথে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্বার সহ অনেক আন্দোলনকারীরা আহত হন। এ বিষয়ে তাৎক্ষণিক বিবৃতিতে পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি তারা। এ ঘটনায় পুলিশ, গণমাধ্যম কর্মী এবং আন্দোলনকারী সহ অনেকেই আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের তদন্ত চায় ইনকিলাব মঞ্চ। এই ঘটনায় শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। এই মুহূর্তের খবর আপনাদের জানাতে চাই, সহকর্মী আরিফুল ইসলাম শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। আরিফ, শাহবাগের এখন কি অবস্থা? ইনকিলাব মঞ্চ তাদের এই অবস্থান কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবে, আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? আসিফ টিপু, এই মুহূর্তে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ রয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর তাদের আন্দোলনটি মূলত যে তাদের যে হাদি যে উসমান হাদি হত্যার যে ঘটনা, সেই ঘটনায় যে জড়িত যারা রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবি। একই সাথে এই হত্যাকাণ্ডের যে তদন্ত ভার, সেই তদন্ত ভার জাতিসংঘকে হস্তান্তর করার একটি দাবি তারা তুলেছেন। একই সাথে যেই দাবি প্রেক্ষিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেই সাথে এখানকার যে নেতাকর্মীরা এরপর দেখি যে আমরা দেখতে পেয়েছি সারা দুপুর থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা রাত 8টা পর্যন্ত দফায় দফায় ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আর পুলিশের সাথে সংঘর্ষ তৈরি হয়। আর আমরা কিছুক্ষণ আগে এই শাহবাগ মোড় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। একই সাথে এরপরে আবার আমরা দেখেছি যে নেতাকর্মীরা আবার এসে এখানে জড়ো হন। আর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মূলত তাদের পক্ষ থেকে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা মারণাস্ত্র এই ধরনের কোনো কিছু কিন্তু ব্যবহার করা হয়নি। আর এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন যে এই আন্দোলনটি তাদের যে দুটি দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা বাস্তবায়ন চান। একই সাথে দাবি দুটি সেটি যে এখানকার যে হাদি হত্যায় যে জড়িত যারা রয়েছে তাদের গ্রেফতার। একই সাথে হাদির এই হত্যা মামলার যেই তদন্তভার, সেই তদন্তভার জাতিসংঘের কাছে হস্তান্তর করার দাবি তারা তুলেছেন। এই ছিল শাহবাগ থেকে। আর এই আন্দোলনটি মূলত কখন নাগাদ শেষ হবে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পক্ষ থেকে এখনো কিন্তু কিছু বলা হয়নি। বললে হয়তো পরবর্তী সংবাদে আমরা সেই তথ্য আপনাদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের লাঠিচার্জ সহ নির্মম নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন জামাত ইসলামী। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। সরকার দায়িত্বশীল আচরণ করবে এমন প্রত্যাশা করে জামাত। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এই ধরনের একটি শান্তিপূর্ণ সমাবেশে হামলা করা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এটা সরকারের উচিত ছিল বিষয়টা আলোচনা করা, প্রশাসনে যারা আছেন তাদের বাড়াবাড়ির কারণে ঘটনাটি ঘটেছে আমরা মনে করি, এবং এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা অপপ্রয়াস কিনা আমরা মনে করি যে সরকারের এই বিষয়গুলো তদন্ত করে দেখা উচিত। এবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাইতে গিয়ে সংগঠনটির সদস্যদের উপর হামলার ঘটনায় মুখ খুলল অন্তর্বর্তী সরকার। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এ ঘটনায় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়নি এবং ইনকিলাব মঞ্চের কেউ গুলিবিদ্ধ হননি। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। ঢাকার আসনগুলোতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে জর্জরিত শুক্রবারের নির্বাচনী প্রচারণা। ভোট যতই ঘনিয়ে আসছে ঠিক ততই যেন বাড়ছে প্রার্থীদের অভিযোগ। এর বাইরে রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলছেন অনেকেই। এছাড়াও আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান।
দুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এরই মধ্যে প্রচার প্রচারণায় মুখরিত ঢাকার বিভিন্ন আসন। শুক্রবার সকালে রাজধানীর উত্তর বাসাবো এলাকায় মতবিনিময় সভা ও গণসংযোগ করেন ঢাকার ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। জানান এই এলাকার কোনো প্রার্থীর সাথে কোনো বিভেদ না থাকার কথা। তারা তাদের প্রচার প্রচারণা চালাবে, তারা মানুষের কাছে ভোট চাবে, এই সংকীর্ণ মানসিকতার মধ্যে আমি কখনোই যে তাদের প্রচার প্রচারণা বাধা দিব অথবা তাদের প্রচারণার জন্য তাদের কিছু ছিঁড়ে আমার সেখানে, এই মানসিকতা আমি আসলে কখনো বড় হইনি। এই কাজ আমি আমার ব্যক্তিগত জীবনও করি না, রাজনৈতিক জীবনেও আমার এই অভ্যাস কখনোই ছিল না। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহ ইফতিখার তারিক খিলগাঁও মেরাদিয়া এলাকায় প্রচারণা মিছিল করেন। অভিযোগ করেন নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ি নিয়ে। এর আগের নির্বাচনগুলোতে পোস্টারের একটা লিমিট ছিল, কিন্তু এই বছর ব্যানারকে আনলিমিটেড করা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় যে বিলবোর্ড লাগানো হচ্ছে এটা অনিয়ন্ত্রিতভাবে লাগানো হচ্ছে এবং ব্যানার, ফেস্টুন এবং অন্যান্য বিলবোর্ড এটাকে মনে হচ্ছে যে আমাদের যে জনসমর্থন আছে এটাকে ঢেকে দেওয়ার জন্য অর্থ দিয়ে এটা ঢেকে দেওয়া হচ্ছে। এদিকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা রাজধানীর মুগদা এলাকায় গণসংযোগ শেষে তিনি জানান সংসদে গেলে জনগণের জন্য নিয়ে আসবেন নো সার্ভিস নো বিল সুবিধা। এছাড়াও শুক্রবার রাজধানীর আদাবর এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। ভোটারদের কাছে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি তার। মাদক ব্যবসা, কিশোর গ্যাং, আপনার এই ধরনের জিনিসপত্রে ফুল জিরো টলারেন্স থাকবে। আমরা ইতিমধ্যে কাজ করেছি আসলে গত 2-3 মাসে আমরা এই আপনার মাদক বা সন্ত্রাস হটস্পট যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে নতুন পুলিশ বক্স লাগানোর জন্য থানাকে প্রেসারাইজ করেছি। রিসেন্টলি থানা আমাদের জানিয়েছেন কিছু তারা সম্মতি দিয়েছেন। 10 তারিখ সকাল থেকে শেষ হবে নির্বাচনী প্রচার প্রচারণা, তাই শেষ মুহূর্তে প্রতিটি ভোটারের কাছে যেতে মরিয়া প্রার্থীরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ভোলার মনপুরায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার সকালে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাটের আলম কলোনি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মনপুরা থানার ওসি শেখ ফরিদ উদ্দিন জানান, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উত্তর সাকুচিয়া মাস্টারহাট গ্রামে বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে প্রচার প্রচারণার সময় উভয়ের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটে, হাতাহাতির ঘটনা ঘটে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, নৌবাহিনী উপস্থিত হয়। পরে সাথে সাথে আমরা পরিস্থিতি শান্ত করি উভয় পক্ষকে। ঘটনায় দুই পক্ষ থেকে 2 জন হালকা আহত হয়েছে। আমরা উভয়ের বক্তব্য শুনেছি, একজন এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। তো উভয়ের লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। নির্বাচনের জন্য কেনা বডি ক্যামেরায় আবারও বেনজির নাফিসার প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস, যারা আওয়ামী লীগকেও পেয়েছিল পুলিশের সব টেন্ডার, বাদ ইউএনডিপি। নিউজ 24-এর অনুসন্ধান বলছে দুর্নীতি হয়েছে এবারের আমদানিতেও। এর মধ্যে মাঠ পর্যায়ে ক্যামেরা পৌঁছে গেলেও তথ্য দিতে নারাজ পুলিশের টেলিকম বিভাগ। বিশ্লেষকরা বলছেন সীমাহীন দুর্নীতি ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই চক্রান্ত করছে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসররা। রমজান আসতে এখনো বাকি প্রায় 1.5 সপ্তাহেরও বেশি, কিন্তু রাজধানীর বাজারে এখনই লেবুর দামে ঊর্ধ্বগতি। একটি লেবু কিনতে গুনতে হচ্ছে 12 থেকে 15 টাকা। তবে অন্যান্য সব নিত্যপণ্যের দাম রয়েছে গত সপ্তাহের মতোই। পাইকারি ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ঠিক থাকলে এবার রোজায় বাজার অস্থির হবার তেমন কোনো শঙ্কা নেই। সাপ্তাহিক ছুটির দিন, তাই রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতার আনাগোনা খানিকটা বেশি। সবজির বাজারে গিয়ে দেখা গেল গত সপ্তাহের তুলনায় দরদামে তেমন ওঠানামা নেই। প্রতি কেজি বেগুনের দাম 40 থেকে 60 টাকা, শসা 60 থেকে 80 টাকা, 30 টাকায় মিলছে মাঝারি মানের ফুলকপি, একটি লাউ 70 টাকা। তবে রোজা আসার আগেই অস্থির লেবুর দাম, প্রতি পিস 15 থেকে 17 টাকা। 15 টাকা কিনে বেচা লাগে 17 টাকা, 13 টাকা কিনে বেচা লাগে 14 টাকা। কিভাবে আমরা খাবো? যাদের 5 তলা বাড়ি আছে তারাও তো খাইতে ধারে কাছেও আসতে চায় না। লাস্ট 3 মান্থসের মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছি না, অ্যাজ ইউজুয়ালি লাগছে। এই কোনো একটা আইটেম হয়তো বা ওঠানামা করবে, কিন্তু
নট মাচ। 25 রমজানের আগে যেরকম বাজার ছিল এরকমই যাচ্ছে, ভালো আছে। বাট আমরা যদি 23-এর দিকে যাই তাহলে প্রত্যেকটা সবজি, তারপর হচ্ছে আমরা যদি ধরি টমেটো অথবা মরিচ অথবা পেঁয়াজ অনেক এক্সপেন্সিভ ছিল, বাট কারেন্ট সিচুয়েশন ইজ গুড। মুদি পণ্যের দাম দর গত সপ্তাহের মতোই, ডিম ও মাংসের বাজারও স্থিতিশীল, তবে মাছের বাজার আগের মতোই চড়া। গত বছর তুলনায় সব জিনিসের দামই কম আছে। গত বছর ছোলা ছিল 120 টাকা, ভালো মানের ছোলা এখন 100 টাকা, কম দামে হলো 80 টাকা। আর গত বছরে সব জিনিসের দামই কম, চিনি ছিল 130 টাকা, এই বছর 100 টাকা কেজি চিনি রমজান মাস। তাহলে আমাদের জন্য ভালো হয়েছে, আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করি। ইলিশের দাম বর্তমানে একটু বেশি, যে 1 কেজি 200-300 গ্রাম এটি বিক্রি করতেছি 250 থেকে 3000 টাকা কেজি। আর 1 কেজির নিচে যেগুলা এগুলা বিক্রি করতেছি আপনার 2200 টাকা। পরিস্থিতি আমার কাছে মনে হয়েছে খুব বেশি অস্বাভাবিক না। আজ থেকে 3 মাস আগে যেরকম দাম পেয়েছি, বাজারে এসে আমার কাছে ওরকমই দাম মনে হয়েছে। সামনে রমজান মাস, তাই অসাধু চক্রের কারসাজি ঠেকাতে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে জুমার নামাজের সময় ঘটল ভয়াবহ সন্ত্রাসী হামলা। তারলা এলাকায় একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত 31 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। এই বর্বর হামলায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নেপালে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলতে চায় বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে ট্রফির সাথে ফটো সেশন শেষে বাংলাদেশের কোচ জানান মাঠে দারুণ কিছু করতে চান তারা। অন্যদিকে ফাইনাল ম্যাচ সামনে রেখে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দলের সাথে দেখা করে নারী ফুটবলারদের সাহস যোগান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:15। Trying to keep the girls' feet on the ground, stay humble, and let our football do the talking. আমি জানি আমি যদি ওদেরকে মোটিভেশন দেই, ওদেরকে সময় দেই, তখন ওরা অন্য লেভেলে চলে যায়। তো সেটাই আমি করছি। আর এই ছিল এখনকার আয়োজনে। সবাইকে ধন্যবাদ।